অনেক কিছু ফেস করি, ক্রাইসিস, ফিনান্সিয়াল নয় বাট মানসিক অনেক মানে ধাক্কা সহ্য করি। কাজ পুরোপুরি অফ হয়ে গেছিলো, থিয়েটারেরও কোনো শো ছিল না, হলেও মানে যে সমস্ত মুভি রিলিজ হওয়ার কথা ছিল সেগুলো অফ করে দিল। একটা সময়ের পর জাস্ট অডিশন দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো এক্সপেকটেশন ছিল না। সবার জীবনেই তো বিচ্ছেদ আসে। এই মুহূর্তে একটা খুব স্টেবল ঠিকঠাক রিলেশনে রয়েছি। ভালোবাসার অপেক্ষা করে অথচ ভালোবাসা না পাওয়া, মানে চেষ্টা করে যাওয়া না পাওয়া, সেই ফেজও আমি কাটিয়েছি আমার জীবনে। তার গানের গলা শুনে তার প্রেমে পড়া। প্রত্যেকদিন তো তাকে ধারাবাহিকের পর্দায় দেখতেই পান, তবে সৌর্য নয়, আজকে সপ্তর্ষির সাথে অনেকটা বেশি কথা হবে। মানে সৌর্য হয়ে আজকে নেই, তাই তো? সেটের বাইরে রয়েছি আমরা, আজ এমন একটা জায়গায় রয়েছে যেখানে প্রত্যেক দিনের একটা প্র্যাকটিসও চলে, বলা যায় যে থিয়েটার প্র্যাকটিস, এবং বাড়ির কাছেই খুব একটা জায়গায় রয়েছি। তো কেমন আছো প্রথমত, এবং ছুটি থাকলে কি করো? খুবই ভালো আছি। সকলকে জানাই শুভ নববর্ষ। আমি ছুটির দিনে ওয়েব সিরিজ দেখে কাটাই, নিজের মতো করে একটু লেখালেখি করি, বই পড়ি, গান করি, আর বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়া, এই সব মিলিয়ে মিশিয়ে আর কি কাটে। ছোটবেলা থেকে কি বেড়ে ওঠাটা এখানে, মানে কলকাতাতেই বড় হওয়া? আমার বেড়ে ওঠা, স্কুলিং পুরোটাই এখানে, কলকাতায় এবং নর্থ কলকাতায়, অশোকগড়ে। আর আমার জন্ম হচ্ছে বালুরঘাটে। তো আমার জন্মের 6 মাস কি 1 বছর এরকম সময় আমি চলে আসি এখানে নর্থ ক্যালকাটায়। দেন তারপরে এখান থেকেই যা যাবতীয় বেড়ে ওঠা, স্কুলিং, কলেজ সবই এখানে। এই যে অভিনয় করবো, মানে অভিনয়ের শুরুটা যদি একটু বলো, মানে থিয়েটার কি করতে আগে থেকেই? না, থিয়েটার আগে থেকে বলতে আমি 2016-তে মানে টেকনিক্যালি থিয়েটারে যুক্ত হই, থিয়েটারের সাথে যুক্ত হই, থিয়েটার কী সেটা জানা শেখা শুরু করি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়ার মধ্যে দিয়ে। কারণ 2016-তে আমি রবীন্দ্রভারতীতে ড্রামা নিয়ে ভর্তি হই গ্র্যাজুয়েশনে। তার আগে আমার অন্য একটা ব্যাকগ্রাউন্ড ছিল। আমি এইচএস পাস করে দেন কেমিস্ট্রি নিয়ে ভর্তি হই, কিন্তু কোনো না কোনো কারণে কেমিস্ট্রি সেটা কন্টিনিউ করা হয়নি, রেগুলারে কন্টিনিউ করা হয়নি। বাট যেহেতু আমার রেগুলারে কন্টিনিউ করা হয়নি, তাই 2016 থেকে কেমিস্ট্রি আমি প্যারালালি নাটকের সাথে ওপেন থেকে কমপ্লিট করি। অ্যাকচুয়ালি কেমিস্ট্রি আমার কন্টিনিউ করতে পারিনি রেগুলারে, তার কারণ আমি ছোটোবেলা থেকেই ফার্স্ট আমার ক্লাস 4-এ আমার হাতে খড়ি নাটকে। তারপরে নাটক করতে 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 সেটা কোথাও কি একটা প্রচণ্ড তীব্র ভালোবাসার জায়গা তৈরি হয়ে গিয়েছিলো, কিন্তু সেটা বুঝতে অনেক লেট করি আমি। আফটার এইচএস মোটামুটি একটা মানে ঠিকঠাক স্টুডেন্ট ছিলাম, এইচএসে ভালোই রেজাল্ট করেছিলাম, তো ফলত একটা ঠিকঠাক কলেজে কেমিস্ট্রিতে আমি পেয়ে গেছিলাম গ্র্যাজুয়েশন। কিন্তু সেখান থেকে শুরু হয় সমস্যা। মানে সেই সময় ফার্স্ট ইয়ারে যখন কেমিস্ট্রি পড়া শুরু করি, তখন থেকে বন্ধু বান্ধবদের সাথে অ্যামেচার থিয়েটার করা শুরু করি। থিয়েটারের কোনো টেকনিক্যালিটিস জানতাম না, কীভাবে কী ব্যাপার স্যাপার জানতাম না, বাট একটা ধারণা নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ তাড়িত হয়ে বন্ধুবান্ধবদের সাথে মিলে গ্রুপ থিয়েটার করি। বিভিন্ন জায়গায় আমরা নিজেরাই মানে বিভিন্ন নাটক তৈরি করতাম, রেডি করতাম, আর বিভিন্ন ইভেন্টে গিয়ে মানে আমাদের চেনা জানা মানুষজন লোকালিটির মধ্যে বলতাম যে আমাদের কোনো পয়সা লাগবে না, জাস্ট আমরা পারফর্ম করতে চাই। তো এরকম একটা উৎসাহ উন্মাদনা ছিল। তো এই সমস্ত একটা পাগলামোর মধ্যে দিয়ে যেতে যেতে কোথাও গিয়ে পড়াশুনোটা চাপা পড়ে যায়, সেটাতে সময় দেওয়াটা কম হতো। তাই জন্য কোথাও গিয়ে আমার ওটাতে একটু ল্যাক হয়। ফার্স্ট ইয়ারটা কোনোভাবে হয়ে যায়, বাট সেকেন্ড ইয়ারে গিয়ে হয়। তো তারপরে ডিসিশন চেঞ্জ করে পুরোপুরি আমি শিফট করে নিলাম, মানে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে, মানে এটাকেই প্রফেশন নেব, এটাকেই আগামীতে আমার পেশা করব ভেবে 2016-তে নাটক নিয়ে ভর্তি হওয়া রবীন্দ্রভারতীতে। সেইখান থেকে শুরু আমার স্ট্রাগল। এই যে স্ট্রাগল যেটা বললি, তারপর তো একটা পর্দার দুনিয়ার আছে, যেটা থিয়েটার থেকে বেরিয়ে এসে ছোট পর্দায় কাজ, ওয়েব সিরিজ সবগুলোই রয়েছে। তো প্রথম যে সুযোগটা আসে সেটা কিভাবে আসে? ক্যামেরার সামনে আমি ক্রাউড আর্টিস্ট হিসেবেও কাজ করেছি, জুনিয়র আর্টিস্ট হিসেবেও কাজ করেছি বেশ কিছু, মানে 2016, 17, 18 এরকম সময় বেশ কিছু সিরিয়ালে ক্রাউড আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছি। চেষ্টা করে গেছি যে এটার থেকে আরও বেটার কিছু অপরচুনিটি পেলে সেটাকে ঠিকঠাক মতো গ্র্যাব করার। কিন্তু মানে শেখাটা আমার কাছে সবার আগে প্রাধান্য পেত, যে মানে শিখতে হবে, যেটা নিয়ে এগোতে চাইছি, যেটাকে আমি আমার প্রফেশন বানাতে চাইছি, সেটার বিষয়ে জানতে হবে, সেটাকে শিখতে হবে। তো সেই আগ্রহটার জন্য আমি থিয়েটারে পড়েছিলাম, থিয়েটার শিখেছি, অভিনয় শিখেছি, অনেক কিছু পেয়েছি 5 বছরে আমার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন অ্যান্ড মাস্টার্স 2 বছর। তো সেই শেখাটা আমাকে এখন খুবই হেল্প করে এগোতে। মাস্টার্স কমপ্লিট করার পর
ফোকাস নিই, মানে আমার লক্ষ্য স্থির করি যে না এবার মিডিয়াতে পুরোপুরি একদম আউট অ্যান্ড আউট 100% 200% দিয়ে কিছু না কিছু একটা কাজ জোগাড় করতে হবে। লিড বা কিছু জানি না, বাট আমায় ইন্ডাস্ট্রি, মানে এটার ডিসিশন চেঞ্জেরও আর একটা কারণ ছিল, কারণ আমার 2021-এ শেষ হয় মাস্টার্স, তার আগে লকডাউনের ফার্স্ট ওয়েভ চলে গেছে। তো সেইখানে অনেক কিছু ফেস করি, ক্রাইসিস, ফিনান্সিয়াল নয় বাট মানসিক অনেক মানে ধাক্কা সহ্য করি। তো তারপরে গিয়ে রিয়েলাইজ করি যে কোথাও গিয়ে সামহাও না, আমাকে এবার একটু অন্যভাবে ভাবতে হবে যে যদি আমি এটাকেই প্রফেশন বানাই, কারণ আমার হাতে অপশন ছিল যে আমি একাধিক অন্য সেক্টরেও ট্রাই করতে পারতাম, বাট আমার মানে অপশন ছিল, বাট আমার কোনো দিন ইচ্ছে ছিল না। আমার বাবা মা কোনো দিন সেটাই আমায় ফোর্সও করেনি, অলওয়েজ আমাকে বলে গেছে যে তোর যেটা বেটার মনে হয়, তুই যদি মনে করিস যে তোর যদি বিশ্বাস থাকে যে যেটা করছিস সেটা তুই ঠিক করছিস, তাহলে সেটাই কর। তো আমি অলওয়েজ বিশ্বাস করেছি যে আমি যেটা করছি ঠিক করছি, আমার এটার উপর আস্থা আছে, তো বিশ্বাস রেখে ভরসা রেখে করে গেছি। দেন ওই একটার পর একটা কাজ করতে 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 ছোটো 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 কাজ থেকে 2021-এ চেষ্টা চরিত্র করে একটা মেগা সিরিয়ালে লিড পাই, আকাশ আটে। আকাশ আটে যেহেতু আমি বহু ছোট ছোট কাজ করেছি, ক্লাস 8-এ যখন পড়তাম তখনও একটা টেলিফিল্ম করেছিলাম, যিনি ডিরেক্টর ছিলেন তিনিই আমার ইকিরমিকির ফার্স্ট সিরিয়ালে যেটা লিড করেছি সেটা ডিরেক্টর। তো তিনি আমাকে চিনতেন, তিনি আমার অভিনয়ও দেখেছিলেন ছোটোবেলার, তো তিনিই আমাকে ফার্স্ট, আমি যখন দেখছেন যে আমি চেষ্টা করছি, দৌড়োদৌড়ি করছি, তো উনি আমাকে ফার্স্ট সেই সুযোগটা দেন, অডিশন নেন, অডিশন নিয়ে দেখেন যে তিনি যেরকম চাইছেন চরিত্র যেরকমভাবে, তো দেখছেন যে আমি হয়তো বেটার স্যুট করবো সেই ক্যারেক্টারের সাথে। তো ওইখানে শুরু হয় আমার মিডিয়াতে ফার্স্ট অ্যাজ লিড বা বড় কোনো প্রজেক্টে নিজেকে ইন্ট্রোডিউস করা। লকডাউনের সময়টা অনেকের অনেকভাবে কেটেছে। তুমি যেটা বললে যে ফিনান্সিয়ালি না হলেও মেন্টালি কোথাও গিয়ে একটা খারাপ ফেজ তোমার মধ্যে দিয়ে গেছে। তবে মেন্টালি খারাপ ফেজ বলতে গিয়ে আমরা কাজের ক্ষেত্রে যেটা বুঝি যে নিজে যেটা পছন্দ করি সেটা করাই বেটার। তুমি অভিনয়টাকে পছন্দ করো এবং ভালোবাসো, তো সেই সময়টা তুমি ওভারকাম করেছো কিভাবে? সেই সময় তো মানে কোনো ফার্স্ট ওয়েভের সময় তো সেরকমভাবে কাজ পুরোপুরি অফ হয়ে গেছিলো, থিয়েটারেরও কোনো শো ছিল না, হলেও মানে যে সমস্ত মুভি রিলিজ হওয়ার কথা ছিল সেগুলো অফ করে দিল। তারপরে বেশ কিছু মাস সিরিয়ালেরও শুটিং বন্ধ হয়ে গেছিলো, সেটা ওয়ার্ক ফ্রম হোম হচ্ছিল। তো সেই সময় তো আমি মিডিয়াতে এতটা অ্যাক্টিভ ছিলাম না। সেই সময় আমার মাস্টার্স চলছিল, আর মাস্টার্সের সাথে রবীন্দ্রভারতী রেপার্টরির সাথে আমি যুক্ত ছিলাম বিভিন্ন কাজে। তো ওই কাজগুলো অফ হয়ে যায়, মানে প্র্যাকটিসটা কোথাও গিয়ে ফিজিক্যালি সেই অ্যাক্টিভনেসটা কমে যায়। হ্যাঁ, সেই মানে ইনভলভমেন্টটা নিজে কোথাও গিয়ে নিজের সাথে নিজের একটা প্র্যাকটিস গ্রুমিং বাড়িতে চলতো। আর আমি সবসময়ই মানে ওই মানে এখন সেই অর্থে বলতে গেলে হাতে ধরে শেখানোর জায়গা বা স্কোপ বা সময় কোনোটাই নেই। তাই প্রত্যেককেই মানে নিজেকে নিজে দেখে শিখতে হয়, মানে স্বশিক্ষা যেটাকে বলে, মানে নিজেকে নিজের মতো করে গ্রুম করতে হবে, মানে সেই সময়টা নিজেকে দিতে হবে, নিজেকে ভাবাতে হবে যে আমি যদি এই প্রফেশনে এই জায়গায় নিজে, মানে আগে নিজেকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমি আজ থেকে এত দিন পর বা এত বছর পর আমি ওই জায়গায় দেখতে চাই। যদি আমি আমাকে ওই জায়গায় দেখতে চাই তাহলে আমার প্রিপারেশন কীরকম হওয়া উচিত, প্রস্তুতি পর্বটা কীরকম হওয়া উচিত, তারপরে সেই অনুযায়ী নিজেকে নিজে সেই ভাগে ভাগে সেগুলোকে এক্সিকিউট করা। তো আমি যখন ফেস করি যে যদি আমার এটাকে প্রফেশন বানাতে হয় তাহলে আমাকে কিভাবে এগোতে হবে, তখন আমার থিয়েটারের প্র্যাকটিস ছিল না, আমি নিজেই নিজের মতো প্র্যাকটিস করতাম। আমি প্রচুর ওয়েব সিরিজ দেখতে ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি। তখন তো এখন যতটা মানে অ্যাকচুয়ালি আফটার লকডাউন যে এতটা ওটিটির চল হয়েছে, হয়েছে তোমার ওয়েব সিরিজ হয়েছে, ফার্স্ট লকডাউনে এত কিছু ছিল না। তো হাতে যেটুকু ছিল ফিল্ম ছিল, এত বেশি ওয়েব সিরিজ ছিল না যে প্রচুর অপশানস আছে এখন এখানে, আমি খুললে কোনটা ছেড়ে কোনটা দেখব, ওই সময় এতটা ছিল না। তো সেইখানেই যতটুকু ছিল ততটুকুই দেখতাম, এনজয় করতাম, সিনেমা দেখতাম, এই সেই মিলিয়ে মিশিয়ে আর নিজের প্রস্তুতিটা নিজের মতো চলতো। তারপরে ভাবা শুরু করি যে ভাগে 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 কীভাবে এগোতে হবে। তো সেই স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিয়ে 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 একটু 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 করে ধাপে ধাপে এগিয়ে চলেছি। এই যে বলছিলে যে ক্রাউড মানে ভিড়ের মাঝখানে অভিনয় করা থেকে একটা ধারাবাহিকের মুখ্য চরিত্র তোমায় দেখা যাচ্ছে, তার তো একটা জার্নি আছে নিশ্চয়ই, মানে প্রচুর অডিশন দিতে হয়েছে কি বা প্রচুর অডিশনের সাথে সাথে এবং থাকে রিজেকশন,
তো সেই জার্নিটা তোমার কাছে কেমন ছিল? স্বাভাবিকভাবেই কষ্টের ছিল, কারণ প্রচুর অডিশন দিয়েছি, প্রতিদিন অডিশন দিতাম, আহ, আর অডিশন দিয়ে কল আসবে অপেক্ষায় ছিলাম। এমনও হয়েছে যে একটা সময়ের পর জাস্ট অডিশন দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো এক্সপেকটেশন ছিল না। তো এইভাবে অডিশন দিয়ে গেছি, প্রচুর রিজেকশন এসছে, মানে বেশ কিছু প্রজেক্টে ইভেন মানে একদম লিড পাওয়ার মতো জায়গাতে এসেও আমার হাত থেকে বেরিয়ে গেছে। এটা একবার না, একাধিকবার হয়েছে। সেই সময় আমি কিন্তু নিউ কামার নই, বা একদমই মানে ক্রাউড আর্টিস্ট, জুনিয়র আর্টিস্ট সেই লেভেলেও নই। আমি একটা জায়গায় পৌঁছে গেছি, বাট তারপরেও আমার হাতে ওই অপরচুনিটি এসেও আমি রিজেক্টেড হয়েছি। তো সেটা একদম ছোট, একদম মানে লেভেল 1, আমি যদি লেভেল হিসেবে দেখি, তো লেভেল 1-এও আমি যেই রিজেকশনটা পেয়েছি, আজকে যদি এটা আমার লেভেল 4 হয়, তাহলে লেভেল 3-তেও আমি রিজেকশন পেয়েছি। হ্যান্ডেল করতে এই রিজেকশনগুলো, মানে যখন রিজেকশনটা হচ্ছে তখন সেটা তোমার মানে কিছুটা তুমি পরিচিত হয়ে উঠেছো সেই সময়কার কথা তো বলছো, যে একদম নিউ কামার নয়। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি রিজেকশন মানে সব কিছু থেকেই শেখার রয়েছে। যে আমার যখন রিজেকশন হচ্ছে তখন নিশ্চয়ই কোথাও না কোথাও কমতি রয়েছে। মানে আমি সবসময় দেখতাম, যে খুঁজতাম যে আমার যে রিজেকশন হচ্ছে ডেফিনেটলি কোনো কারণ আমার মধ্যে রয়েছে, যেটায় কোথাও গিয়ে আমি তাদেরকে ডেলিভার করতে পারছি না, যেটা তারা আমার থেকে চাইছেন। কি ডেলিভার করতে পারছি না, কোথায় আমার প্রবলেম হচ্ছে, সেই জিনিসগুলো খুঁজতাম। সেই ফল্টস রেকটিফিকেশন এর প্রসেস সবসময় নিজের মধ্যে নিজে চলতো, খোঁজার প্রসেসটা চলতো। তো সেই খোঁজা এবং খুঁজে পেলে সেটাকে রেকটিফাই করে পরে আবার এক্সিকিউট করা, মানে ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে যেতে হবে। মানে হবে যাবো আর এক চান্সে লেগে যাবে তা নয়, ট্রায়াল অ্যান্ড এরার হতে 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 একটা সময় গিয়ে হবে। মানে সেই চেষ্টাটার মধ্যে যদি অনেস্টি থাকে, সততা থাকে, ফুল অন এফোর্ট থাকে, মানে বিরাট কিছু পাবো এই আশা না করে ভালোবাসার সাথে যদি তোমার কাজটা করার ইচ্ছে থাকে, তাহলে তুমি একটা না একটা সময় ঠিক পাবে। এই বিশ্বাস নিয়ে করে গেছি, পেয়েছি। এখন তো তোমাকে প্রত্যেকদিন আমরা দেখতেই পাই যে এই সাফল্যটাকে এনজয় করছো। হ্যাঁ, সাফল্যটাকে ভীষণ এনজয় করছি, কারণ আমি মানে সাকসেসের আগে যেই ফেলিয়ারগুলো ফেস করেছি, ইকিরমিকিরের আগে একরকম ফেলিয়ার, ইকিরমিকির থেকে আজকে মিঠিঝোড়ায় চান্স পাওয়ার আগেও বেশ কিছু ফেলিয়ার ফেস করেছি। তো ফেলিয়ার সাকসেস এই বিষয়টা বেশ সুন্দরভাবে মানে আমি নিজের লাইফে ব্যালেন্স করে নিতে পেরেছি। তাই জন্য এই মুহূর্তে যেমন সাকসেসটা ভীষণ মানে চেরিশ করতে পারছি, এই কারণে, কারণ যেই ফেলিয়ারটা হয়েছিল সেই ফেলিয়ারে আমি ভেঙে পড়িনি, নিজেকে ভাঙতে দিইনি, বরং সেই ফেলিয়ারে নিজেকে তৈরি করেছি, অনবরত তৈরি করার চেষ্টা করে গেছি, সেটাকে এনজয় করেছি। সৌর্যকে আমরা যেভাবে দেখি সেখানেও কি সপ্তর্ষির কোনো মিল রয়েছে, মানে ক্যারেক্টারের সাথে নিজের কোনো মিল খুঁজে পাও? মিল আছে তো, অনেক মিলই আছে। মানে হ্যাঁ, অনেক বলবো না, বাট বেশ কিছু মিল তো ডেফিনেটলি আছে, আর বেশ কিছু অমিলও আছে। মিলগুলো কি কি? মিলগুলো হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে প্রচুর মিল আছে, যেটায় রায় সূর্যের কেমিস্ট্রির ক্ষেত্রে সূর্যের ভালোবাসার যে দিকগুলো দেখানো হয়েছিল, সেই ভালোবাসার ক্ষেত্রে যে ম্যাচিওরিটি, মানে সূর্য অ্যাকচুয়ালি ইজ আ সেন্সিবল অ্যান্ড ম্যাচিওর্ড ক্যারেক্টার। সে হয়তো পরিস্থিতির চাপে পড়ে, মানে পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয়ে হয়তো কিছু ব্লান্ডার করে ফেলেছে, বা করার পর সে বুঝতে পারছে যে আমি ভুল করছি বা কোথাও গিয়ে ভুল হচ্ছে, বাট অ্যাকচুয়ালি হি ইজ ভেরি সেন্সিবল অ্যান্ড ম্যাচিওর। বাট ওই যে সেন্সিবিলিটি ম্যাচিওরিটি, যেটা অ্যাকচুয়ালি রায় সূর্যের কেমিস্ট্রিতে আরও বেশি করে সূর্যের থেকে দেখা গিয়েছিল, সেই দিকগুলো সপ্তর্ষির মধ্যে অনেকটাই মেলে। আর অমিল হচ্ছে সূর্য যতটা, মানে ও যতই পরিস্থিতি ওকে ভেঙে দিক, মাঝে মাঝে ও একটু করে, মানে আউটবার্স্ট করে, সব মানুষই করে, মানে বাট ও যতটা কাম অ্যান্ড কুল বিষয়, মানে যে কোনো পরিস্থিতি যাই আসুক না কেন, সেটাকে আগে বোঝার চেষ্টা করে, নিজে রিয়েলাইজ করার চেষ্টা করে, তারপরে সেই অনুযায়ী সেই সময় সেই পরিস্থিতির সাথে সাথে নিজেকে মেলানোর চেষ্টা করে। যেমন প্রথমবার যখন রায় ওকে মানে কি বলবো, মানে যখন ও বিয়ের পিঁড়িতে প্রথমবার দেখে যে রায়ের জায়গায় নীলু রয়েছে, সেই মুহূর্তে একটা বিরাট বড় শকড ওর কাছে, ওর জীবনে সেটাকে মেনে নিতে সময় লাগে। তার জন্য রায়ের সাথে ওর বেশ কিছু মানে
তিক্ত সিন গেছে, কিন্তু তারপরে কিন্তু সে নিজেকে অ্যাডজাস্ট করে মানিয়ে নিয়ে নীলুকে সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করে গেছে। এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, এখন যদি মানুষজন যারা টেলিকাস্ট দেখছেন তারা বুঝতে পারবেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সে কিন্তু নীলুকে ভালোবাসার চেষ্টা করছে, মানে ইমোশনালি তার প্রতি কোনো কানেকশন তৈরি করার চেষ্টা করছে। তো হি ইজ আউট অ্যান্ড আউট আ গুড পজিটিভ ক্যারেক্টার। এবার এই যে এত বেশি ভালো সূর্য, এতটা ভালো, সপ্তর্ষি এতটা ভালো না, সপ্তর্ষি এতটা ভালো না। সপ্তর্ষির জীবনে কি বিচ্ছেদ এসছে তার মানে? হ্যাঁ, বিচ্ছেদ এসছে, সবার জীবনেই তো বিচ্ছেদ আসে। বিচ্ছেদের পরই তো মানে খুব মানে যাদের প্রথম ভালোবাসাই শেষ ভালোবাসা হয় যাদের জীবনে, তারা ভীষণ লাকি। সেটা খুবই মানে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী মানুষজন, তারা ভীষণই। কিন্তু মোস্ট অফ দ্য কেস তো সেটা হয় না, বিচ্ছেদ তো হয়। তো আমার জীবনেও এসছে বিচ্ছেদ। সূর্যর সাথে যেটা হয়েছে, যে ভালোবাসার মানুষটাকে সে পায়নি, সপ্তর্ষিরও কি তাই? মানে সেই মিলটা কি রয়েছে? হ্যাঁ, রয়েছে। তবে সেটা এখন আমাকে গিল্ট ফিল করায় না বা গিল্ট ট্রিপ দেয় না বা ওরকমভাবে কোনো নেগেটিভ ট্রিগার করে না আমাকে। তার মধ্যে অনেক ছেলে মানুষই ছিল, আমার ম্যাচুরিটি কম ছিল, ছেলে মানুষই বেশি ছিল। এখন যেহেতু ম্যাচুরিটি এসেছে, তাই খুব লজিক্যালি, সেন্সিবলি, প্র্যাকটিক্যালি যখন ভাবি, তখন মনে হয় যে যা হয় ভালোর জন্যই হয়। তো যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। বিচ্ছেদটাকে হ্যান্ডেল করতে মানে হয়ে গেছে, মানে শিখে গেছো সিচুয়েশনটা? মানে ওই যে বিচ্ছেদ তো বেশ কিছু এসেছে, তারপরে এই মুহূর্তে একটা খুব স্টেবল ঠিকঠাক রিলেশনে রয়েছি। তো তার আগে যে বিচ্ছেদগুলো এসছে সেগুলো মানে মিউচুয়ালি, কিন্তু যেটা মানে ভালোবাসার অপেক্ষা করে অথচ ভালোবাসা না পাওয়া, মানে চেষ্টা করে যাওয়া না পাওয়া, সেই ফেজও আমি কাটিয়েছি আমার জীবনে। তো সেটাই বলছিলাম, সেটার মধ্যেই আমার অনেক বেশি ছেলে মানুষই ছিল, মানে ম্যাচুরিটি কম ছিল। আর হ্যাঁ, মানে প্রত্যেকটা মানুষেরই বয়স অনুযায়ী বয়সের সাথে সাথে তো গ্রো করে, তো ওই বয়সে ওই জায়গায় ঠিক আছে। বর্তমানে সপ্তর্ষির যে মনের মানুষ, তো বেশ কিছু বছরের সম্পর্ক নিশ্চয়ই হয়ে গেল, প্রায় 3.5 বছর হয়ে গেল। সেই মানুষটাকে তো আমরা কখনো দেখিনি, তো তুমি যদি একটু বলো মানে কেমন, কিভাবে পরিচয় হয়? পরিচয়ের একটা গল্প আছে, সেটা মানে কাইন্ড অফ একটু ফিল্মিও, মানে আমার নিজের তো বড্ড ওরকমই মনে হয়। মানে তার গানের গলা শুনে তার প্রেমে পড়া। সে প্রচণ্ড ভালো গান গায়, কিন্তু সেই গানটাকেও প্রফেশন করতে পারেনি, কারণ ওর গলার একটা প্রবলেম আছে, টনসিলের সমস্যা রয়েছে। বাট অসম্ভব সুন্দর গানের গলা। অ্যাকচুয়ালি ওর এক বন্ধু ওর গানের অডিওটা রেকর্ড করে একটা ভিডিওর সাথে এডিট করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছিল, এবং ওর গানের গলা এতটাই ভালো, তাই জন্য ওই ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছিল। তো সেটা কোথাও কি ফেসবুক থেকে, আমি আর সোশ্যাল মিডিয়াতে নেই একদমই, সোশ্যাল মিডিয়ার জিনিসটাই ও পছন্দ করে না, ওখান থেকে পুরো অলুপ থাকে। ও ভীষণ ক্রিয়েটিভ পার্সোনালিটি, নিজের একটা ক্রিয়েটিভ জগৎ নিয়ে থাকে ওটার মধ্যেই, আর নিজের পড়াশুনো। তো ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি ওই ভিডিওতে গানের গলাটা মানে মানে কে গেয়েছে, কারণ সিঙ্গারের নাম দেওয়া নেই, সো যে পোস্ট করেছে তার প্রোফাইল ঘেটে তার সাথে কমিউনিকেট করে আমি ওর বাড়ি খুঁজে জাস্ট আমি ওর বাড়ি অবধি গেছিলাম ওকে থ্যাংক ইউ বলতে। মানে আমি এতটাই মেসমারাইজড হয়ে গেছিলাম এই ভিডিওটা দেখে। তো এই ভিডিওটা মানে আমার যখনই খুব হোপলেস ফিল করি, আমি যখনই ফেলিয়ার আসে বা যখনই আমি একটু ডাউন ফিল করি, মুড অফ ফিল করি, ওই ভিডিওটা আমি দেখি। তো ওটা আমাকে অনেক পজিটিভ ভাইব দেয়। তো ওই ভিডিওর ভয়েসটা খুঁজতে খুঁজতে ফাইনালি ওর বাড়িতে যাওয়া, জাস্ট ওকে একটা থ্যাংক ইউ বলতে। তো সেই থেকে ফার্স্ট ওর সাথে আলাপ, মানে প্রথমে ওর মার সাথে দেখা হয়, তারপরে মায়ের থ্রুতে ওর সাথে দেখা হয়, থ্যাংক ইউ থেকে আজকে এই জায়গায়। আর এই তো সত্যিই ফিল্মি, মানে একটা ভিডিও থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়া মানে বিশাল ব্যাপার। তো এটা মানে বড্ড, মানে আমিও যখন ভাবি আমারও ভীষণ মানে মনে হয় যে সত্যি আর কি এরকমও হয়, মানে এরকম হয়, বাস্তব থেকেই তো গল্প তৈরি হয়। হ্যাঁ মানে সত্যি, তো সেও নিশ্চয়ই মানে সপ্তর্ষিকেও পছন্দ করেছিল বলেই আজকে একটা সুন্দর সম্পর্কে, তাই তো? না, ডেফিনেটলি পছন্দ করেছিল বলেই সম্পর্কে। একদম। তো
তার তো গানের গলা পছন্দ, মানে মানে তোমাকে কি দেখে পছন্দ হয়েছিল? নিশ্চয়ই তোমার অভিনয় বা যে কোনো একটা গুণ তো রয়েছেই। সে সবসময় মানে ইনিশিয়ালি তার মানে পছন্দ হয়েছিল আমার কণ্ঠস্বর, এবং সে সবসময় বলতো তুই খুব ভালো কথা বলিস, মানে তুই খুবই ভালো কথা বলিস। তো এটা ফার্স্ট ওর আমাকে কমপ্লিমেন্ট ছিল। তারপরে তো আস্তে আস্তে ও থাকে অনেকটাই দূরে, তো সেইখান থেকে আমি যে কাজগুলো, তখন আমি মিডিয়াতে অতটা পরিচিত নয়, তো আমি থিয়েটার করতাম, থিয়েটার পারফরমেন্স দেখারও সুযোগ হতো না। তো আমি ভিডিও করে করে পাঠাতাম আমার যখন পারফরমেন্স থাকতো সেগুলোর। তো ওখানে অতটাও খুব একটা বুঝতেও পারতো না, যেহেতু মানে থিয়েটারের ভিডিও করে সেটা যদি কেউ দেখে, অডিয়েন্সের সিট থেকে কেউ যদি ভিডিও করে, ওটা খুব একটা ভালো দেখে বোঝা যায় না। তো ও খুব একটা বুঝতে পারতো না। তো ওর আবদার ছিল আমাকে মানে গল্প শোনাতে হবে, গল্প বলে বলে শোনাতে হবে। তো সেই গল্প আমি মানে বিভিন্ন বিভিন্ন জনারের গল্প, এবং ইন্টারেস্টিং হতে হবে, যদি ইন্টারেস্টিং না হয় শুনবে না। তো ওই খুঁজে বার করে, ওটা একটা আমার টাস্ক ছিল যে সার্চ করে গল্প খুঁজে বার করে গল্প শোনাতাম। তো ওর কোথাও কি ওই জিনিসটা ভীষণ কানেক্ট করে গেছে। তো ওইখান থেকে আস্তে 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 বন্ধুত্ব থেকে প্রেম। সুন্দর একটা বিষয়, মানে যেটা বুঝলাম, মানে দুজনেরই গলা, মানে গলাটাই হয়তো ভালোবাসার একটা জায়গা হয়ে উঠেছে একদম। এছাড়া সপ্তর্ষি, গান তো তোমারও একটা পছন্দের জায়গা, তাই তো? গান দুজনেই করতে ভালোবাসো তো। অনেক সময় হয় যে খারাপ লাগা ভালো লাগা সবটাই কি গানের মাধ্যমে প্রকাশ করা হয় দুজন দুজনকে? না, আমার খারাপ লাগা প্রকাশ করি আমি লেখালেখির মধ্যে দিয়ে, কারণ আমি আমি ওর মতো অত ভালো সিঙ্গার নই। আমি জাস্ট চেষ্টা করি, থিয়েটারের জন্য একটু শিখেছি, তো এই জন্যই যখন একটু মুড অফ হয় নিজের মতো নিজে গান গাই। কিন্তু মেইনলি কিছু ওকে বলার থাকলে বা বোঝানোর থাকলে লেখালেখির মধ্যে দিয়ে সেটা প্রকাশ করি। অভিনয় জীবনে তার কতটা সাপোর্ট? ও যতটা ভালো মানে সিঙ্গার, ততটাই ভালো মানে কি বলে পেইন্টার, ততটাই ভালো স্কাল্পচার আর্টিস্ট। তো ক্রিয়েটিভ মানুষ। ও আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড শি ইজ। অভিনয় জীবনে কতটা সাপোর্ট পাও? পুরোপুরি সাপোর্ট পাই, পুরোপুরি। মানে ও অ্যাকচুয়ালি, আমি জিরো থেকে ও আমার জীবনে এসেছে, তো তো মানে ফুল অন সাপোর্ট ও করে গেছে। মানে আমি যখন আই ওয়াজ নাথিং, সেই সময় থেকে মানে ওয়েন আই ওয়াজ মানে আই অ্যাম এভরিথিং তো বলবো না, বাট অনেকটাই বেটার অ্যাচিভ করেছি অ্যাটলিস্ট এই 3-3.5 বছরে। তো সেই জার্নিটা ও অনেকটা দেখেছে, অনেকটা, মানে প্রায় জিরো থেকে আজকে যদি এটাকে আমি 90 বলি, তো ওই মানে 5 to 90 অবধি সেই জার্নিটাও দেখেছে। পর্দার সৌর্যকে দেখে কোনো কমপ্লিমেন্ট দিয়েছে? ও পর্দার সৌর্যের মানে ও তো কি বলবো, রায়ের সাথে সৌর্যের সম্পর্কের সময় সৌর্যের প্রতিও আলাদাই একটা মেসমারাইজড একটা ব্যাপার ছিল, ওর মধ্যে একটা আলাদাই ঘোরে ছিল সৌর্যকে দেখে। মানে যখন আমাকে সামনাসামনি দেখতো, তখন সৌর্য সৌর্য বলে এক্সাইটেড হয়ে একটা আলাদাই ব্যাপার স্যাপার। তো কিন্তু এখন এখন রেগে যায়, এখন বড্ড রেগে যায়। কি বলছে যেটা ঠিক নয়? বলছে যে তোর কাজ আমি দেখবই না আর, এরকম যা তা অভদ্রতম করলে তোর তোর অভিনয় আমি দেখবই না, আমার পোষাচ্ছে না তোকে আর। কি সুন্দর একটা সুন্দর জায়গা থেকে কি সব করছিস, এগুলো ঠিক হচ্ছে না। তো এগুলো মানে স্বাভাবিক, ও একজন অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউতে ওর যেটা অনেস্ট রিয়াকশন, সেটাই ও আমার কাছে প্রকাশ করে, তো সেটা খুব অবভিয়াস। তো আমি ওকে তখন আমার মতো করে বুঝিয়ে ঠিকঠাক করি। এবার পুরোটাই হচ্ছে জাস্ট ওই খেলার ছলে আর কি। সবটাই স্ক্রিপ্টেড, কিছু তো করা যাবে না এখানে। তো সপ্তর্ষি মানে বাড়ি এবং কাছের মানে সবাই, পরিবারের সবাই অভিনয়ের প্রতি যেই সাপোর্টটা দরকার সেটা হয়তো তুমি পেয়েছো, মানে সব দিক থেকেই বলতে গেলে। হ্যাঁ, কারণ আমার যেই টার্ন অ্যারাউন্ড আমার লাইফের, কেমিস্ট্রি থেকে ড্রামা শিফট, সেইটা সেই জায়গাটা অনেকটাই টাফ ছিল জার্নি, প্রচণ্ড পরিমাণে মানে স্ট্রাগল, প্লাস অনেক কাছের মানুষদের থেকে হিউমিলিয়েশন, সমস্ত কিছু সাথে ফাইট করে আজকে যেটুকু অ্যাচিভ করতে পেরেছি সেইটা। তো সেই ফাইটটা আমার কাছে অনেক ইজিয়ার হয়ে গেছে আমার ফ্যামিলি আর
আমার ভালোবাসার মানুষ আমার জীবনে আসার পর তার সাপোর্ট থেকে। তো সেটা যদি না পেতাম তাহলে বিষয়টা আরও বেশি টাফ হতো। বাট আমি ভীষণ স্টাবার্ন মেন্টালিটির ছেলে, মানে করবো মানে করবোই। তো পাশে কাউকে না পেলেও আমি সেটা করতাম। হয়তো অনেক অনেক টাফ হতো, হয়তো 2024-এর জায়গায় সেটা আরও 2-3 বছর পিছিয়ে যেতে পারতো যেটা আমি অ্যাচিভ করেছি আজকে, বাট ঠিক করতাম। বাট এটা আমার কাছে অনেক ইজি হয়েছে যে তারা আমার পাশে না থাকলে এতটা সহজ হয়তো হতো না। পুরো জার্নিটা তো নানান অভিজ্ঞতা হয়েছে তোমার। যদি বলি একটা খুব ভালো অভিজ্ঞতা এবং একটা খুব খারাপ অভিজ্ঞতা যেটা তোমার মনে থেকে যাবে, অনেক অভিজ্ঞতাই আমরা রেখে দিই, সেটা ভালো হোক বা খারাপ হোক, যেটা পরবর্তীতে আমাদের সাহায্য করে। তো দুটো অভিজ্ঞতা যদি বলতে বলি, কি বলবে? সেভাবে দেখতে গেলে আমার সব থেকে খারাপ লেগেছিল যে আমি যখন কেমিস্ট্রিতে ব্যাক পাই, মানে আমি যখন যে বছর আমি সিইউ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তাম সিটি কলেজে, তো তখন ক্যালকাটাতে সেমিস্টার ছিল না, তখন ইয়ারলি এক্সাম হতো। তো একবার ফেল মানে পুরো বছরটা আবার রিনিউ করতে হবে। তো যখন আমি ইয়ার ব্যাক পাই সেই সময় আমার বেশ কিছু মানে এমন মানুষের থেকে এমন রিয়াকশন পেয়েছিলাম যেটা আমি এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যে অ্যাটলিস্ট মানে অ্যাজ এ হিউম্যান বিইং আমাকে বুঝবে যে আমি যেটা করতে যাচ্ছি, যে আমার যে ডিসিশনটা আমি নিতে যাচ্ছি, যেখানে আমার বাবা মা যেভাবে আমাকে সাপোর্ট করেছে শুরু থেকে, তারা অতটা না করলেও অ্যাটলিস্ট বুঝবে যে আমি কি চাই আমার জীবনে। প্রত্যেকটা মানুষের জীবনে তো একটা একটা নিজস্ব নিজস্ব লক্ষ্য থাকে। তো আমি সেই লক্ষ্যের ব্যাপারে বুঝতে পেরেছিলাম একটু লেটে, কিন্তু যখন বুঝেছিলাম তখন আমি ভীষণ ক্লিয়ার ছিলাম সেই বিষয়টা নিয়ে। তো যখন সেটা বুঝেছিলাম তখন অনেক মানুষের, মানে অনেক না, বেশ কিছু কাছের মানুষের থেকে এমন কিছু রিয়াকশন পেয়েছিলাম, বেশ কিছু আমার শ্রদ্ধেয় স্যারেদের থেকে বেশ কিছু এমন রিয়াকশন পেয়েছিলাম যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। মানে আমি অ্যাকচুয়ালি মনে করি আমি সেটা ডিজার্ভ করিও না, বাট সেটা পেয়েছিলাম। সেই সময় খুব খারাপ লেগেছিল। পরে এখন মনে হয় হয়তো তারা কোথাও গিয়ে আমার থেকেও অনেক বেশি এক্সপেকটেশন রেখেছিলেন। মানে একাডেমিক কেরিয়ারে আমি হয়তো অনেক বেশি সাকসেসফুল হব, হয়তো তাদের এক্সপেকটেশনটাও কোথাও গিয়ে হার্ট হয়েছিল সেই সময়, তাই জন্য তারা তাদের ক্ষোভটা প্রকাশ করেছিলেন তাদের আচরণের মধ্যে দিয়ে। সো ওই ওই সময়টা অ্যাট দ্যাট মোমেন্ট আমি খুব আঘাত পেয়েছিলাম। সেটা ছিল আমার সব থেকে খারাপ যদি বলি, ওই ওই বেশ কিছু মুহূর্ত। আর সব থেকে ভালো মুহূর্ত হচ্ছে আমি যখন ইকির মিকির করছি তখন আমি লিডিং চ্যানেল বলতে তো এই মুহূর্তে স্টার জলসার জি বাংলা। তো আমি ইকির মিকির আকাশ আটে করতে করতে সেই সময় আমি এই দুটো চ্যানেলের মধ্যে মানে কোথাও একটা ঢোকার চেষ্টা করছিলাম, মানে মানে এই কাজটা শেষ হলে যাতে আমি ওই চ্যানেলের কোনো একটা প্রজেক্টে ঢুকতে পারি। তো তখন আমাকে আমার গার্লফ্রেন্ড বলেছিল, তুই চাপ নিস না, তুই এই কাজটা শেষ হলে একটু নিজেকে সময় দে, আর একটু গ্রুম কর, একটু ডিফারেন্ট প্ল্যাটফর্মেও একটু ট্রাই কর এবং চেষ্টা করতে থাক। ওই মাঝখানের যে গ্যাপটা নিলি এবং গ্যাপটা যদি নিয়ে যদি নিজেকে গ্রুম করিস, করে আবার যখন ফিরে আসবি না, তখন বেটার অপরচুনিটি তোর হাতে আসতে বাধ্য। তুই উইদিন 2 ইয়ার্স জি বা স্টারের কোনো একটা প্রজেক্টে কাজ করবি। সেটাও বলেছিল 2022-এর জানুয়ারি ফেব্রুয়ারি এরকম সময়। আর 2023-এর মানে নভেম্বরে আমি জিতে মিঠিজোড়া পাই, মানে উইদিন 2 ইয়ার্সই হয়েছে। তো এটা আমার কাছে একটা আলাদা অনুভূতি ছিল, এই অনুভূতিটা প্রকাশ করা যাবে না। তো এটা খুব সুন্দর একটা ফিলিং, মানে ফার্স্ট যখন আমি ফাইনালি বুঝতে পারি যে হ্যাঁ আমি এই কাজটা করছি, তখন মানে তখন ও আমার ওভার দ্য ফোন আমার থেকে সেই খুশিটা অনুভব করেছিল যে আমি কতটা খুশি ছিলাম সেই দিন। ভালো থাকো, এইভাবেই জার্নিটা চলুক, অনেক লম্বা হোক জার্নিটা, এবং দুজনেই ভালো থাকো আমি বলবো, কারণ তারও একটা অসম্ভব সাপোর্ট রয়েছে এই কেরিয়ারে। তো শেষ করবো, শেষে কি বলবে তোমার দর্শকদের যারা প্রত্যেকদিন দেখে এবং তোমার স্বপ্নের অনেকটা জায়গা জুড়ে তারাও রয়েছে, তো কি বলবে? আমি এটাই বলবো যে আজকে আমি যেই জায়গায় এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি, সেই জায়গায় যতটা আমার এফোর্ট, আমার স্ট্রাগল রয়েছে, ততটা আপনাদের ভালোবাসাও রয়েছে। কারণ যদি আপনাদের ভালোবাসা না পেতাম তাহলে আজকে হয়তো সৌর্য যতটা ভালোবাসা পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায়, এটা হয়তো পেতাম না। তো এটা আপনাদের জন্যই। আপনারা না থাকলে আমরা মানে নোওয়্যার। এভাবেই আমাদেরকে ভালোবাসা দিতে থাকবেন, আমাদের প্রত্যেকের কাজ দেখবেন, প্রত্যেককে ভালোবাসা দিতে থাকবেন। আর অবশ্যই এখন আমাদের মিঠিঝোরার টাইম স্লট চেঞ্জ হয়েছে, এই উইক থেকেই শুরু হয়ে গেছে, মানে 8th of April, প্রিভিয়াস মানডে থেকেই শুরু হয়ে গেছে টেলিকাস্ট। রাত 10টায় হচ্ছে এখন, রাত 9:30-র বদলে। তো আপনারা
যেরকমভাবে 9:30টায় মিঠিঝোরা দেখে এসেছেন শুরু থেকে, এখন 9:30টার জায়গায় আর আধ ঘন্টা লেট, বাট প্লিজ মিস করবেন না। যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন সেভাবেই রাত 10টার স্লটেও আপনারা মিঠিঝোরাকে ভালোবাসা দিতে থাকবেন। সোম থেকে শুক্র জি বাংলার পর্দায় রাত 10টায় মিঠিঝোরা দেখতে ভুলবেন না। ভালো থাকবেন।